টাইম কি আর টাইম পিরিয়ড কি? যখন কোনো জিনিস আমরা এক্সাক্ট টাইম জানি না, যেমন চাকার আবিষ্কার কবে হয়েছে জানি? বলতে পারবো চাকার আবিষ্কার কবে হয়েছে? কি বলবো তাহলে? নিওলিথিক এজ বলবো, তাই তো? টাইম পিরিয়ড বলবো যে 10,000 বছর পূর্ব থেকে 12,000 বছর পূর্ব পর্যন্ত ওই সময়ের মধ্যে চাকার আবিষ্কার হয়েছে। এক্সাক্ট টাইম জানি কি? হিস্ট্রিতে সেই সময়টাকে টাইম পিরিয়ড দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? কোনো টাইম নাই। কিন্তু যদি বলি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছে, টাইম বলা যাবে? ডেট বলতে হবে, পারবো আমরা বলতে, 1919-এর 13 এপ্রিল, তাই তো? সেটা কি করি আমরা? টাইম হিসাবে ডিনোট করি। এরকম হিস্ট্রির কিন্তু এরকম ভাগ থাকে, ঠিক আছে? টাইমের হিস্ট্রি 3 রকমের হয়। কি কি 3 রকমের হয় হিস্ট্রি? টাইমের বেসিসে বা স্ক্রিপ্টের বেসিসে হিস্ট্রি 3 রকমের। কি কি বলেছিলাম, পড়েছিলাম? একটা যে প্রি হিস্ট্রি হয়, কি হয়? প্রি হিস্ট্রি। একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, তাই না? একটা প্রোটো হিস্ট্রি হয় আর একটা হিস্ট্রি হয়, তাই তো? এবার এই তিনটার মধ্যে পার্থক্য। প্রি হিস্ট্রি কি? প্রি হিস্ট্রি মানে স্ক্রিপ্ট তৈরি হয়নি যে সময়, যেমন প্রস্তর যুগ, স্ক্রিপ্ট তৈরি হয়েছে, মানুষ লিখতে জানতো, সেই সময়টাকে বলবো আমরা প্রি হিস্ট্রি, ঠিক আছে? এবার মানুষ লিখতে জেনেছে কিন্তু সেই স্ক্রিপ্ট আমরা পড়তে পারি না, যেমন হরপ্পা সভ্যতা স্ক্রিপ্ট আমরা পড়তে পারি না, সেটাকে আমরা কি বলবো? প্রোটো হিস্ট্রি বলবো। আর যেটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে আমরা পড়তেও পারি, সেটাকে লিখতেও পারি, সেটাকে আমরা হিস্ট্রির মধ্যে ডিনোট করবো, ঠিক আছে? আর মিশর সভ্যতা প্রি হিস্ট্রির মধ্যে পড়বে না প্রোটো হিস্ট্রির মধ্যে পড়বে না হিস্ট্রির মধ্যে পড়বে? মিশরের তো পড়তে পারি তো, হিস্ট্রির মধ্যে পড়বে। একই সময়ের, কিন্তু হরপ্পাটা আমরা প্রোটো হিস্ট্রি ধরছি, কিন্তু মিশরটাকে আমরা হিস্ট্রি ধরছি। কেন? একটার পড়তে পারছি আমরা স্ক্রিপ্টটা, ওদের ব্যাপারে জানতে পারছি স্ক্রিপ্ট পড়ে, একটা স্ক্রিপ্ট আমরা পড়তে পারছি না, ঠিক আছে? এবার দেখো, আমি বলেছিলাম এর আগে যে জেমস মিলস, তোমাদের কাছে নোটগুলো কিন্তু সবটি আছে কিন্তু, হ্যাঁ, জেমস মিলস প্রথম হচ্ছে আমাদের কি করেছিল? হিস্ট্রি লিখেছিল, তাই তো? এবার ব্রিটিশরা কি চাইতো? ব্রিটিশরা চাইতো যাতে হিস্ট্রি ফোকাস হয় ওদের উপর, ঠিক আছে? আমাদের যদি ইন্ডিয়ান হিস্ট্রি হয় তাহলে কাদের উপর ফোকাস করতে হবে? হিস্ট্রিদের উপর, মানে ওদের উপর, ওদের হিস্ট্রির সঙ্গে ফোকাস করতে হবে, এমনভাবে হিস্ট্রি প্রেজেন্ট করতে হবে যাতে মনে হয় যে ওরাই হচ্ছে ভারতে আগে থেকে এসছে, যেমন আরিয়ান ইনভেশন থিওরি কিন্তু ওদেরই আনা, ঠিক আছে? সেটাকে প্রথম শুরু করেছিল কে? জেমস মিলস। কি করে? 3 ভাগে হিস্ট্রিকে ভাগ করেছিল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে। কি কি? একটা যে হিন্দু হিস্ট্রি, একটা মুসলিম হিস্ট্রি আর একটা ব্রিটিশ হিস্ট্রি। কি কি ভাগ তাহলে জেমস মিলসের? 3টা ভাগ, হিন্দু হিস্ট্রি, মুসলিম হিস্ট্রি আর ব্রিটিশ হিস্ট্রি, ঠিক আছে? কি ছিল? এমনভাবে দেখাচ্ছিল হিস্ট্রিটাকে যে ভারতীয়রা অনেক প্রিমিটিভ, ঠিক আছে? কিছু জানে না, সব বাইরে থেকে ইংরেজরা নিয়ে এসছে, তার আগে সব প্রিমিটিভ ছিল ভারত, কিছু জানতো না। যদিও শল্য চিকিৎসা মানে যে সার্জারি কোথায় শুরু হয়েছে? ভারতে শুরু হয়েছে, কিন্তু ওরা এভাবে ডিনোট করছিল, তাই তো? এবার দেখো, আমরা যে হিস্ট্রি পড়ি তার সোর্সেস কি? সোর্স কি হতে পারে হিস্ট্রির সোর্স? হ্যাঁ, এবার হিস্ট্রির সোর্স 2 রকমের হয়। কি কি হয় হিস্ট্রির সোর্স? 2 রকম। কি কি হয়? একটা যে প্রাইমারি সোর্স, তাই তো? আর একটা সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স কাকে বলবো? হ্যাঁ, একদম। পরে হুম, একদম। হুম হুম, একদম। প্রাইমারি সোর্স হচ্ছে সে সময়েরই, তাই তো? একটু বন্ধ করে, ঠিক আছে? হিস্ট্রির সোর্স 2 রকমের হয়। কি কি বললাম? একটা প্রাইমারি সোর্স, একটা সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স কি? মুদ্রালিপি, যেগুলো হচ্ছে যে সময়কার হিস্ট্রি পড়ছি সেই সময়েরই কোনো কিছু, ঠিক আছে? সেটা হচ্ছে প্রাইমারি সোর্স হবে। আর সেকেন্ডারি সোর্স কি হবে? সেই সময়কার কেউ হিস্টোরিয়ান লিখেছে ওই ব্যাপারে, অন্য সময়, সেই সময় ছিল না, সেটা সেকেন্ডারি সোর্স হবে। এবার যদি আমরা দেখি ব্রিটিশ আমলে প্রাইমারি সোর্স কি কি হবে? ব্রিটিশ আমলে প্রাইমারি সোর্স কি কি হতে পারে? নিউজ পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, বিভিন্ন সার্ভে যেগুলো ওরা করেছে, তাই তো? টোপোগ্রাফিক্যাল সার্ভে হতে পারে বা ফরেস্ট সার্ভে হতে পারে। সাবধান।
আর বিভিন্ন নেতাদের চিঠিপত্র হতে পারে, তাই তো? তোমরা 3,000 টাকা নিয়ে পড়ে থাকো এখন, দাঁড়াও। এনসিয়েন্ট হিস্ট্রি দেখি, যেটা আমরা পড়ছি এখন। আমরা কি করছি, পুরোটা যেটা পরীক্ষা নিব পুরোটা পড়ছি আজকে, ঠিক আছে? এনসিয়েন্ট হিস্ট্রির সময়কার প্রাইমারি সোর্স কি কি হতে পারে? গুহা চিত্র হতে পারে, বা বিভিন্ন মূর্তি হতে পারে, কয়েন্স হতে পারে, তাই তো? সিল হতে পারে। এবার দেখো, আর্লিয়েস্ট সোসাইটিস কখন শুরু হয়েছে? আমরা জানি যে মানব সভ্যতা কবে শুরু হয়েছে? 20 লক্ষ বছর আগে। প্রথম যুগ কি ধরি আমরা? প্রস্তর যুগ ধরি, তাই তো? প্যালিওলিথিক আছে, ওটাকে বলে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। প্যালিওলিথিক কবে চলছে? 20 লক্ষ বছর আগে থেকে 12,000 বছর আগে পর্যন্ত প্যালিওলিথিক আছে। প্রথমের দিকে একদম খুবই ঠান্ডা, তারপর দিকে আস্তে আস্তে ওয়েদার আইস ছিল একদম, তারপর থেকে আস্তে আস্তে ওয়েদার কি হয়েছে? গরম হয়েছে, তাই তো? তারপরে কি হয়েছে? প্যালিওলিথিকের পর মেসোলিথিক এজ। মেসোলিথিকের পর কি? ওটা 12 থেকে 10,000 বছর পর্যন্ত চলেছে পূর্ব। তারপরে কি? নিওলিথিক এজ, তাই তো? নব্যপ্রস্তর যুগ। এবার একদম প্যালিওলিথিক এজে মানুষ কি ছিল? হান্টার্স ছিল আর গ্যাদারার্স ছিল, তাই তো? হান্ট করতো আর কি গ্যাদার করতো। গ্যাদার মানে খাদ্য সংগ্রহ করতো, ফল মূল এগুলো সংগ্রহ করতো। আর মানুষের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। ছিল কি? মানুষ কি করে যাযাবর ছিল, তাই তো? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। কেন ঘুরে বেড়াতো? কেন এক জায়গায় থাকতো না? খাবারের সন্ধানে, মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে, পশু পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে খাবারের জন্য, তো ওরাও পশু পাখিদের পিছনে শিফট করতো, ঠিক আছে? এবার প্যালিওলিথিক এজ যেটা আছে, সেখানে কেমন টুল ইউজ হতো শিকারের জন্য? সেখানে তো মেনলি শিকারই করতো। তখন কি মানে খাদ্য সংগ্রহ আর শিকার মেন কাজ ছিল। টুলগুলো কি কাজে ব্যবহার হতো? হয় শিকার করার জন্য বা ফলমূল কাটার জন্য ইউজ হতো, তাই তো? বড় বড় পাথর ইউজ হতো, ধারাল মানে ভোতা পাথর ইউজ হতো, ঠিক আছে? পরবর্তীকালে মেসোলিথিক এজে কি হলো? আস্তে আস্তে ওয়ার্ম হলো, মানে গরম পড়লো আস্তে আস্তে, ঠিক আছে? এবার গরম যখন পড়লো, গাছপালা কি হলো? গাছপালার সংখ্যা বাড়লো, ঘাস বাড়লো, কি হলো? মানুষ কি করলো? আস্তে আস্তে মানে কি করলো? শিফট করলো। কি শিফট করলো? এবার শিকারও করছে আর পশুপালনও করছে, ঠিক আছে? হার্ডিং করছে, পশুপালন করছে। এবার এই পশুপালন যে করছে, এই পশুপালনের জন্য ওদের কি করতে? ওদেরকে এবার পশুদেরকে নিয়ে ঘুরতে হচ্ছে। ওরা সেই সময় কোন অস্ত্র ব্যবহার করছে? বলেছিলাম নাম আছে একটা, একটু ছোট অস্ত্র, কি নাম ছিল? মাইক্রোলিথ, তাই তো? মাইক্রোলিথ ইউজ করছে, কারণ একটু ধারালো থাকতো মাইক্রোলিথ, সেগুলো ব্যবহার করতো। এই সময় কিন্তু আগুনের আবিষ্কার হয়ে গেছে। প্রাচীন প্রস্তর যুগে আগুনের আবিষ্কার হয়েছে, ঠিক আছে? প্যালিওলিথিক এজে শেষের দিকে আগুনের আবিষ্কার হয়েছে, কিন্তু সে সময় মানুষ আগুন ঠিকমতো কন্ট্রোল করতে পারতো না। মেসোলিথিক এজে কি হলো? আগুন মানুষ কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে? কোথায় দেখা যায় এগুলো নিদর্শন? প্রথম আসলে বলতে হবে ভীমবেটকা, তাই তো? এবার কুর্নুল কেভ যে আছে, কুর্নুল কোথায়? হুম, না, ভীমবেটকা হচ্ছে শুধু প্যালিওলিথিক। ভীমবেটকাতে প্যালিওলিথিক এজ থেকে মেসোলিথিক, নিওলিথিক, এমনকি মিডিয়াভেল এজ পর্যন্ত নিদর্শন ওখানে মানুষ থাকতো ভীমবেটকাতে। গুহা চিত্রগুলো প্যালিওলিথিক এজে, ঠিক আছে? এবার কি হয়েছে দেখো, তারপরে কি আসছে বললাম? নিওলিথিক এজ আসছে, তাই তো? আরো এবার মানুষ নিজে অস্ত্র ধার করছে, কাঠের সঙ্গে বেঁধে অস্ত্র ব্যবহার করছে। এই সময় কি হয়েছে? মানুষ আস্তে আস্তে চাষাবাদের দিকে যাচ্ছে, মানুষ শিকার ছেড়ে দিচ্ছে। কি করছে এবার? এবার পশুপালন করছে আর তার সাথে চাষাবাদ শুরু করেছে। এই কোন এজে? নিওলিথিক এজে। নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ। এই যেটা প্যালিওলিথিক আছে, ওটা যদি এত বড় টাইম পিরিয়ড, ওটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আপার, মিডিল, লোয়ার, এইভাবে 3 ভাগে ভাগ করা যায়। এবার দেখো, আস্তে আস্তে কি বললাম, যে মানুষ চাষাবাদ শুরু করছে, তাই তো? এবার ভারতে চাষাবাদের নিদর্শন প্রথম কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রথম ভারত সভ্যতা, ঠিক আছে? ভারতের প্রথম সভ্যতা কোনটা? মেহেরগড়। এটা কিন্তু ইসেরও আগে, হরপ্পা সভ্যতারও আগে। মেহেরগড় সভ্যতা কি সভ্যতা? প্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, ঠিক আছে?
কিন্তু এমন না যে মেহেরগড় সভ্যতা হরপ্পার সময় ছিল না। মেহেরগড় যে শহরটা আছে সেটা হরপ্পা সভ্যতারও পার্ট, কিন্তু হরপ্পা সভ্যতা যখন থ্রাইভ করেছে তখন মেহেরগড়ও থ্রাইভ করেছে, ওই সভ্যতার অংশ হয়ে গেছে। তাই মানুষ কিভাবে, হ্যাঁ মেহেরগড় সভ্যতাই প্রথম সভ্যতা। এবার মানুষ কিভাবে শুরু করেছে চাষাবাদ, প্রথমে দেখেছে কিছু কিছু গাছপালা খাওয়া যায়, শস্য খাওয়া যায়, এবার সেই গাছগুলো ওরা কি করেছে পরবর্তীকালে নদীর ধারে ওরা বপন করেছে, তাই তো আস্তে আস্তে এইভাবে চাষাবাদ শুরু হয়েছে। তাহলে মানুষ যখন চাষাবাদ করছে তাহলে কি তাদেরকে একটা জায়গায় 3 মাস 6 মাস থাকতে হবে, তাই না? আর যদি থাকতে হয় তাহলে কি করবে, ওরা বসতি শুরু করে, বসতি তাহলে কোথায় শুরু হচ্ছে প্রথম, নদীর ধারে, তাই তো, বা যেখানে জল আছে, কেন গাছ একটা চাষ করতে গেলে জলের প্রয়োজন হয়। এবার দেখো প্রথম যে নিদর্শনগুলো পাওয়া গেছে, বললাম আমি মেহেরগড়, তাই তো, এখন কোথাকার পাকিস্তান যে বালুচিস্তান প্রভিন্সটা আছে সেখানে কিন্তু মেহেরগড় অবস্থিত। ওখানে কি পাওয়া গেছে দেখো, গম, বার্লি, তাই তো, শিপ, গোট, ক্যাটেল, এগুলো পাওয়া গেছে। এবার এগুলো কিভাবে পাওয়া গেছে, এগুলো কি জিন্দা পাওয়া গেছে ঘুরে বেড়ায় ওখানে আগেকার যুগে? না, এগুলো হাড় পাওয়া গেছে, তাই তো। তারপরে দেখো কল্ডি হাওয়া, কল্ডি হাওয়া কোথায়, উত্তরপ্রদেশে, এখন বর্তমান উত্তরপ্রদেশে। ওটা ওটা ওখানে কি পাওয়া গেছে, রাইস পাওয়া গেছে, অ্যানিমালস বোনস পাওয়া গেছে, ঠিক আছে। হুম। মহাগড় উত্তরপ্রদেশে, চাল, কাদা মাটিতে গবাদি পশুর খুরের ছাপ পাওয়া গেছে। এগুলো দেখে কিন্তু বুঝতে পেরেছে যে ওখানে হচ্ছে মানুষ গবাদি পশু কি করতো, পালন করতো। এবার যেমন মেহেরগড় জায়গাটা আছে, মেহেরগড়ে বোলান পাস আছে একটা, ঠিক আছে, মেহেরগড়ে ওখানে এক্সকাভেশন যখন হয়েছে, ওখানে যে লেয়ার পাওয়া গেছে একদম নিচের লেয়ারে পাওয়া গেছে মানে বন্য প্রাণী যেগুলো, সেগুলোর হাড়গোড় পাওয়া গেছে। তার উপরের লেয়ারে যেগুলো গবাদি পশু যেগুলো পালন করা হয় তার হাড়গোড় পাওয়া গেছে। এবার এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে মানুষ আগে কি করতো, শিকার করতো সেখানে, তারপরে কি হয়েছে আস্তে আস্তে রেয়ারিং করেছে, তাই তো, পালন করেছে। তারপরে কি গুল ফার্ম, সরি গুল, কি গুফকার, গুফকার কোথায়, এখানে কি পাওয়া গেছে কাশ্মীরে, হুইট পাওয়া গেছে, লেন্টিলস বা লেন্টিল মানে ডাল, ঠিক আছে। আর কাশ্মীরে আরেকটা আছে বুর্জহাম, এটা পড়েছো আগে, বুর্জহাম কেন ফেমাস ছিল জানো? একটু বন্ধ করো তো। আরসি পেপার 2 একটা বই। হ্যাঁ, বুর্জহাম কেন ইম্পর্টেন্ট, বুর্জহামে পিট হোল পাওয়া গেছে, পিট হোল, হ্যাঁ। ওখানে কি হয়, পিট হোল কি, পিট হোল হচ্ছে এমন জায়গা যেখানে মানুষ গর্ত করে থাকে, ঠিক আছে, এটা বুর্জহামে পাওয়া গেছে প্রথম, ওই জন্য বুর্জহাম ইম্পর্টেন্ট, কোশ্চেন আছে। চিরান বিহারে আছে, ওখানে হুইট, বার্লি, গ্রিন গ্রাম, তাই তো, বাফেলো অক্স, মিলেট, ক্যাটেল, শিপ, এগুলো পাওয়া গেছে। ওটা তো হরপ্পা সভ্যতায়। তবে মেহেরগড়ে, মেহেরগড়ে রাখতো, না, আরে দেখলাম তোমাদের কারো প্রিপারেশন নাই, কি করে দেখলা দাদা, আমাদের উইকে নেবে, কি করে দেখলো আমাদের, পাঠিয়ে দিব, অনলাইনে দিবে। অনলাইনে দেবে, আমাদের মিট করে দেখে। মেহেরগড়ে আরেকটা ব্যাপার আছে, মেহেরগড়ে কিন্তু ডেড বডির সঙ্গে গবাদি পশুরও ইসে করা হয়েছে, মানে গবাদি পশুকেও কবর দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কারণ কি দেওয়ার, না না, গবাদি পশুকে মালিককে মিস করে, গবাদি পশু কি জন্য ইউজ হতো, খাওয়ারের জন্য ইউজ হতো, যাতে পাস্ট লাইফে, পরবর্তী জীবনে যাতে, মানে পরের লাইফে, মৃত্যুর পরে ওরা ভাবতো মৃত্যুর পরে একটা লাইফ আছে, সেই লাইফে যাতে খাবারের অসুবিধা না হয়, সেই জন্য দেওয়া হতো। দাউজালি, দেখো দাউজালি, ঠিক আছে, হেডিং, এটা কোথায় আছে, আসামি, ঠিক আছে, বা দোজালি বলে বাংলাতে। এখানে কি পাওয়া গেছে, এখানে যে দেখো স্টোনস পাওয়া গেছে, স্টোনস, মর্টার্স পাওয়া গেছে। ল্যাপিস লিজুলি এখানেই পাওয়া গেছে। তবে টার্কিতে, মানে তুর্কি যেটা ওকে বলে, নিওলিথিক সাইট আছে খুব নাম করা, এখন কিন্তু ওরাও নিজেরা তুর্কিই বলে, তুর্কি বলে, এখন কিন্তু আর টার্কি বলে না নিজেদেরকে, ওরা চেঞ্জ হয়ে গেছে নাম। এবার দেখো আস্তে আস্তে কি হচ্ছে, মানুষ শহরে শিফট করছে, তাই তো,
শহর কেন্দ্রিক সভ্যতা শুরু হলো কোথায়? হরপ্পা সভ্যতা দিয়ে। হরপ্পা সভ্যতা কেমন করে ডিসকভার হয়েছে? রেল লাইন করছিল পাঞ্জাবে, সেই রেল লাইন থেকে এই হরপ্পা সভ্যতা বেরিয়েছে। ইট বেরিয়েছে আগেকার ওই ছোট ছোট ইটগুলো, সেখান থেকে হরপ্পা সভ্যতা ডিসকভার করেছে। কে করেছে? দয়ারাম সাহানি, তাই তো? একটা ইংরেজটার নাম আমি ভুলে গেলাম, যে যাকে ধরা হয় মেন। কত বছরের পুরনো? 4700। এখন কোথায় আছে বর্তমানে? পাকিস্তানে, তারপরে হচ্ছে ভারতের কোন কোন জায়গায় আছে? ভারতে একদম কিন্তু মহারাষ্ট্র থেকে কাশ্মীর পর্যন্ত, এদিকে উত্তরপ্রদেশ পর্যন্ত কিন্তু হরপ্পা সভ্যতা ছড়িয়ে ছিল। মেন সাইট যদি বলি, ভারতের মেন সাইট কি হবে? সবচেয়ে মেন হবে গুজরাটের লোথাল, তাই তো? কেন? ওখানে বন্দর ছিল। এবার ঠিক আছে, এবার লোথালের ইম্পর্টেন্ট পার্টগুলো কি কি ছিল? লোথালে কিন্তু ফায়ার অল্টার পাওয়া গেছে, হ্যাঁ, ওখানে ডক ইয়ার্ড পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বিড ফ্যাক্টরি পাওয়া গেছে, বিডস তৈরি হতো, বিডসের ফ্যাক্টরি পাওয়া গেছে কোথায়? লোথালে। এবার হরপ্পা সভ্যতার শহরগুলো কেমন ছিল তোমরা বলো, আমি কিন্তু আগে বলেছি। শহরের স্ট্রাকচার কেমন ছিল? শহরের দুটা পার্ট ছিল, একটা ছিল ওয়েস্টার্ন পার্ট যেটা উঁচু ছিল, তাই তো, যেটাকে সিটাডেল বলছি আমরা। একটা নিচু পার্ট ছিল যেখানে সাধারণ মানুষরা থাকতো। সিটাডেলে মনে করাতে কি কারা থাকতো? মানে যারা হচ্ছে শাসক গোষ্ঠী বা প্রিস্ট গোষ্ঠী, মন ঠিক করে জানা নাই আমাদের, তারা থাকতো। শহরটা, হ্যাঁ, শহরটা কেমন ভাবে স্ট্রাকচার ছিল? খুব সুন্দর রাস্তাঘাট ছিল একদম, তাই তো, 90 ডিগ্রিতে কাটছিল রাস্তাঘাটের। বাড়িঘর ছিল, বাড়িঘরে কি স্নানাগার থাকতো, ঠিক আছে? গেটের মুখ কোন দিকে থাকতো? রাস্তার দিকে না, ভিতরের রাস্তাগুলোতে, গলির রাস্তার দিকে থাকতো। সব জায়গাতে মিলে, একটা শহর বাদে। আর কি ছিল? মহেঞ্জোদারোতে আমরা কি পেয়েছি? গ্রেট বাথ পেয়েছি, তাই তো? ওটা কোথায় পেয়েছি বলতো? সিটাডেলে পেয়েছি। কিন্তু ওই গ্রেট বাথটার কিন্তু বৈশিষ্ট্য ছিল, গ্রেট বাথটা কিন্তু প্লাস্টার করা থাকতো, আবার ওখানে যাতে লিক না করে তার জন্য কিন্তু মনে করো ওই ম্যাটেরিয়াল ইউজ করতো, টার ইউজ হতো। কি বলছে? ঠিক আছে, রিচুয়ালসের জন্য কিছু হতো মনে হয়, জল তো ধরে রাখতো, স্নানাগারই বলা হয় ওটাকে। এবার হরপ্পাতে কি পাওয়া গেছে মেন? ওরকম শস্যাগার, তাই তো? হ্যাঁ, হরপ্পাতে দোতলা তিনতলা বিল্ডিংও পাওয়া গেছে, তাই তো? মানে এখনকার মতো ড্রেনেজ সিস্টেম আমাদের চেয়ে ভালো ছিল। যখন 2025-এ পাকিস্তানে বন্যা হয়, এটা আমি আগেও বলেছি, যখন পাকিস্তানে বন্যা হয়, পাকিস্তানের যে শহরগুলো ছিল নতুন, ওগুলো ডুবে যাচ্ছিল। কিন্তু যে ওই হরপ্পা সভ্যতার শহরগুলো, হরপ্পা মহেঞ্জোদারো, এদের ড্রেনেজ সিস্টেম কাজ করছিল, আর ওই শহরগুলো ডুবেনি, জল পাস হয়ে বেরিয়ে গেছে। এবার এই শহর বাণিজ্য করতো কাদের সাথে? মহেঞ্জোদারো বাণিজ্য মেসোপটেমিয়ার সাথে তো করতোই, ভারতেরও বিভিন্ন জায়গার সাথে বাণিজ্য করতো, যেমন কর্ণাটকের সাথে, যে সাউথ ইন্ডিয়ার সাথে কি বাণিজ্য হতো? গোল্ডের বাণিজ্য হতো। আফগানিস্তান ইরান থেকে কি আসতো? টিন আসতো, লেখা আছে মনে হয়, দেখি। না, আফগানিস্তান থেকে গোল্ড আসতো না, আফগানিস্তান ইরান থেকে টিন আসতো। গোল্ড আসতো দক্ষিণ ভারত থেকে। ওই যে কোলার গোল্ড ফিল্ড কিন্তু তখনও ছিল, আর দক্ষিণ ভারতের সঙ্গে বাণিজ্য ছিল, ওই জন্যই মনে করা হয় যে দক্ষিণ ভারতটা হচ্ছে তখন হরপ্পা সভ্যতার পার্ট ছিল না, ঠিক আছে, এই জন্যই মনে করা হয়। আর তাছাড়া মেসোপটেমিয়ার সঙ্গেও বিজনেস করতো। মেসোপটেমিয়াতে হরপ্পার সিল পাওয়া গেছে। মেসোপটেমিয়ার লোকরা হরপ্পা সভ্যতাকে কি বলে ডাকতো? মেলুহা, বলে ডাকতো, তাই তো? যেমন এখানে ধোলাভিরার কথা বলে, তোমার ধোলাভিরার কথা বলছিল, কোথায় আছে? গুজরাটে, তাই তো? ফ্রেশ ওয়াটার আছে ওখানে, ফার্টাইল সয়েল আছে, ওই জন্য ওখানে একটা সাইট তৈরি হয়েছে। এটা 3টা ভাগে ভাগ ছিল, ঠিক। আর এখানে স্ক্রিপ্ট পাওয়া গেছে, হরপ্পান স্ক্রিপ্ট, এখানে ধোলাভিরাতে বড় বড় চিহ্ন করে হরপ্পান স্ক্রিপ্ট পাওয়া গেছে। হোয়াইট স্টোনের উপর এইভাবে গোল গোল দাগের মতো থাকতো। এবার দেখো তারপরে যে চ্যাপ্টারটা আছে সিটেটে, ঠিক আছে, ওটা কি আছে? ওটা কিন্তু আর আর্লি স্টেটস, মানে কিভাবে স্টেট তৈরি, তার এটা কিন্তু দেখো। এবার আগে বলো যে হরপ্পা সভ্যতার পতন কিভাবে হয়েছে, কিভাবে ডিস্ট্রয় হয়েছে? না না, এটা 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 এখন একদম ডিফরেস্টেশন, তারপর হচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়, ফ্লাডিং, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলোর জন্য। তারপরে সেখানে হচ্ছে যেহেতু নদী শুকিয়ে যাচ্ছিল, নদী শুকিয়ে যাচ্ছিল, তার জন্য কি হয়েছে?
এই হরপ্পা সভ্যতা কিন্তু ডিক্লাইন করেছে। তখনকার রাজারা শেষ দিকে সামলাতে পারেনি নিজেদের রাজ্য। আস্তে আস্তে হরপ্পার লোকরা কোথায় শিফট করে গেছে, এই ইস্টের দিকে শিফট করেছে, গঙ্গা উপত্যকায়, গঙ্গা যমুনা উপত্যকার দিকে শিফট করেছে। ঠিক আছে, দেখো তারপরে যদি দেখি আমরা দেখি এসে বৈদিক যুগ এসছে। বৈদিক যুগে কি মানে ঋগ বৈদিক যুগ, সে সময় হচ্ছে কি ছিল, বর্ণ ব্যবস্থা ছিল, কার ভিত্তিতে ছিল, কাজের ভিত্তিতে, তাই তো? কি কি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেমন ছিল, কাজের ভিত্তিতে ছিল, একটা বাড়ির চারজন চারটা আলাদা বর্ণের হতে পারত। ঠিক আছে, সে সময় মেয়েদের সমান অধিকার ছিল, মেয়েরাও হচ্ছে পড়াশোনা করতো, যুদ্ধ করতো, সব কিন্তু এই বৈদিক যুগে হতো। এমনকি গার্গী, লোপামুদ্রা, এদের নাম তো শুনেছো তোমরা, এদের এদের টিকা, তারপরে এদের হচ্ছে সূত্র সব বেদে আছে, তাই তো? ওরাও বেদের সূত্র লিখেছে। তারপরে আস্তে আস্তে কি করলো, সমাজ ডিক্লাইন করা শুরু করলো, তাই তো? লেটার বৈদিক যুগে আমরা কি দেখছি, কি দেখছি লেটার বৈদিক যুগে সমাজে কি চেঞ্জ আসছে, বর্ণ ব্যবস্থাটা জাতি ব্যবস্থায় চেঞ্জ হয়ে গেছে, তাই তো? বংশ পরম্পরায় হচ্ছে। আর কি হচ্ছে না, নারীদের ক্ষমতা কমে যাচ্ছে, নারীরা আর মানে করো যোগ্যতে বা নারীরা আর পড়াশোনার দিকে যাচ্ছে না, তাই তো? আস্তে আস্তে সমাজের পতন হচ্ছে। আর কি হচ্ছে, আগে ছিল রাজা ছিল না, ওরা একজনকে প্রতিনিধিত্ব করার জন্য চুজ করতো, রাজান বলতো তাকে, তাই তো? ওর কোনো নির্দিষ্ট ট্যাক্সও ছিল না, যে মানুষ যেটা গিফট দিত ওকে ভালোবাসে সেটাই ওকে নিতে হতো। পরবর্তীকালে কি হলো, ট্যাক্স সিস্টেম শুরু হলো, তাই তো? 1/6 ট্যাক্স নেওয়া শুরু হলো, মানে ফিক্সড ট্যাক্স হলো, তাই তো? আস্তে আস্তে কি তৈরি হলো, স্টেট তৈরি হলো, মহাজনপদ তৈরি হলো। এরকম কটা মহাজনপদ তৈরি হলো আস্তে আস্তে, 16টা, মেনলি 16টা, আরও তৈরি হয়েছে হয়তো আমরা আমরা জানি না, তাই তো? 16টা মহাজনপদ তৈরি হয়েছে। এই 16টা মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিল, মগধ। এবার মগধ আর ব্রিজি এই দুটো মনে রাখতে হয় খুব ভালো মতো। কেন, দেখো মগধ ছিল একদম সেন্ট্রালাইজ পাওয়ার, ঠিক আছে, মগধ একজন থ্রাইভ করেছে, কিন্তু ব্রিজি যেটা অপর দিকে ছিল গণতন্ত্র সে সময়কার, ঠিক আছে? ওখানে কিন্তু কেউ একা ডিসিশন নিত না, ওখানে সভা থাকতো একটা, সবার মধ্যে পুরুষ মহিলা সবাই অংশগ্রহণ করতো, আর সে সবার ডিসিশন নিত। যেমন এখন মন্ত্রী পরিষদ হয়, মন্ত্রী পরিষদ ডিসিশন নেয় কোনো কিছুর, একা তো কেউ নেয় না, সেরকম সে সময় ব্রিজিতে। পরবর্তীকালে কি হলো, মগধ কি করলো, দেখো মগধ কোথায় ছিল, একদম গঙ্গার তীরে, তাই তো? ফার্টাইল সয়েল ছিল, তার প্রচুর চাষাবাদ হতো, তারা বাণিজ্য করতো বাইরের সঙ্গে। আস্তে আস্তে কি করলো, মগধ থ্রাইভ করতে শুরু করলো, থ্রাইভ করে তারপর কি মগধে আসলো কি খুব নাম করা রাজা, যেমন আমরা যদি দেখি মহাপদ্মনন্দ হতে পারে, অজাতশত্রু হতে পারে, বিম্বিসার হতে পারে, তাই তো? যখন এত নাম করা রাজা আসলো, এরা কি করলো, মগধের আরো পরিধি বাড়ালো, তাই তো? আস্তে আস্তে কি করলো, মগধই সবচেয়ে বড় পাওয়ার হিসাবে ইমার্জ করলো, তাই না? এবার এই যে বললাম যেটা ভাগ নেওয়া শুরু করেছিল, তাই না? শুধু ভাগ না, যারা চাষ করতো তাদের কাছে ভাগ নিচ্ছে, যারা মনে করো ক্রাফটম্যান, তাদের কাছে কি, তাদের তাদের রাজার কাছে কাজ করতে হতো কিছুদিন, ঠিক আছে, মাসের কয়েকটা দিন রাজার কাছে কাজ করতে হতো, এটা আগেও পড়িয়েছি। যারা মনে করো পশুপালন করে তাদেরকে কি করতো, পশু দিতে হতো রাজাকে, সে সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ, এগুলো মানে পশু বা পশু জাতীয় দ্রব্য, এগুলো দিতে হতো। এইটা কোন যুগের কথা বলছি আমরা, আমরা দেখলাম হরপ্পা সভ্যতা কোন যুগে ছিল, তাম্রপ্রস্তর যুগে ছিল, তাই তো? এটা কোন যুগ, লৌহ যুগ কিন্তু, ঠিক আছে, আয়রন এজ চলে এসছে। সে সময় আয়রন কি হয়েছে, লোহার তৈরি সব জিনিসপত্র দিয়ে চাষ হচ্ছে, তাই তো? লাঙল টাঙল এগুলো লোহার তৈরি হচ্ছে। সে সময় দাস দাসী চলে এসছে, মানে দাস দাসী মানে ওরকম না কিন্তু কেনা বেচা দাস হবে সেরকম দাস দাসী না, কিন্তু টাকার বিনিময়ে কেউ কেউ দাসত্ব করা, সেরকম দাস মানে কারো জমিতে কাজ, কারো জমি নাই, কারো আছে, তার জমিতে কেউ টাকার বিনিময়ে কাজ করছে, সেই রকম দাসের কথা বলছি। বা কারোর মনে করো রাজপ্রাসাদে কাজ করছে কেউ, এটা প্রসেস আসলো। এই ব্রিজির কথা কিন্তু গৌতম বুদ্ধ বলেছিল কি, যে ব্রিজি যদি এরকম ভাবে চলতে থাকে, মানে যেমন গণতন্ত্র আছে, তাহলে কিন্তু ব্রিজি অনেক উন্নতি করবে, এটা গৌতম বুদ্ধ বলেছিল ব্রিজিকে নিয়ে। কিন্তু পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে মগধ সব দখল করে নিল। মগধের রাজধানী কি ছিল, পাটলিপুত্র, তাই তো? এবার এই যখন আমরা গৌতম বুদ্ধর কথা বললাম, পরের চ্যাপ্টার ছিল কি, যে মানে কিভাবে নতুন আইডিয়াস গুলো যারা এনেছে, যেমন গৌতম বুদ্ধ হতে পারে বা বর্ধমান মহাবীর হতে পারে, তাই তো? একই সময়কার দুজনে পরবর্তী আইডিয়াস, মানে দেখো তখন কি হয়েছে, ধর্ম গোড়া হয়ে গেল আরো, তাই তো? প্রচন্ড রিচুয়ালস
চলে আসলো ধর্মের মধ্যে, মানে সাধারণ ভক্তিরা থাকলো না, শুধু কি আড়ম্বর চলে আসলো। এবার তার বিপরীতে কি আসলো আস্তে আস্তে, সিদ্ধার্থ, যাকে আমরা গৌতম বুদ্ধ বলি, সিদ্ধার্থ আর তারপর মহাবীর, এরা আর কি নতুন ধর্ম প্রবর্তন করলো। সিদ্ধার্থ কোন ধর্ম প্রবর্তন করলো? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রবর্তন করলো, তাই তো? কোথায় ইসে লাভ করেছিল? বুদ্ধ বোধ গয়াতে, তাই তো? একটা পিপল মানে হচ্ছে বট গাছের নিচে, তাই অশ্বত্থ গাছের নিচে প্রথম বাণী দিয়েছিল। কোথায়? সারনাথে। আর কোথায় মানে মারা গেছিল? কোথায়? কুশীনগর, তাই তো? মানে কি বলেছিল? জীবনে দুঃখ আছে, দুঃখের নিষ্পত্তিও আছে, এটা একটা বলেছিল। ওর যে ধর্মের কি মেন গ্রন্থ কি ছিল? ত্রিপিটক। কি কি ছিল? হ্যাঁ, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, তাই তো? এখানে একটা গল্প দেওয়া আছে তোমাদের, এই সেটা দেখবা তোমাদের যে বইটা আছে ওটাতেও আছে গল্পটা। এই সময়কার আরো কিভাবে জানতে পারি আমরা? উপনিষদ থেকে, তাই তো? উপনিষদ হচ্ছে কি বৈদিক যুগের পরে এসছে। উপনিষদ কি আসলে? উপনিষদ হচ্ছে বেদের যেগুলো লেখা আছে সেগুলোকে ফিলোসফিক্যালি এক্সপ্লেন করা হয়েছে উপনিষদে, ঠিক আছে? বেদকে ফিলোসফিক্যালি এক্সপ্লেন করা হয়েছে উপনিষদে, গল্প আকারে। এই যে দেখো বিভিন্ন আত্মা পরমাত্মার মধ্যে কি কনভারসেশন, এগুলো সব দেওয়া আছে উপনিষদে। যে গার্গী গল্প আছে এখানে, জবালার গল্প আছে উপনিষদে। তারপরে যেটা বললাম, বর্ধমান মহাবীর কোন ধর্ম প্রবর্তন করেছিল? একদম ভুল, প্রবর্তন করেনি জৈন ধর্ম। জৈন ধর্ম আগে থেকে ছিল। 24তম তীর্থঙ্কর ছিল, তার আগে 23 জন তীর্থঙ্কর ছিল। বেশি পপুলারিটিটা গেইন করেছে, তার আগে থেকে জৈন ধর্ম ছিল, ছড়িয়েছে কে? বর্ধমান মহাবীর, তাই তো? আর লিচ্ছবি বংশের ছিল কিন্তু, ঠিক আছে? কোথাকার? এই বিজ্জিরই ছিল কিন্তু। দেখো, বনে 12 বছর কাটানোর পর জ্ঞান লাভ করেছে। আর মেন কি ছিল? অহিংসা, তাই তো? আর বৌদ্ধ ধর্মের মেন গ্রন্থ কি? অঙ্গ। জৈন ধর্মের ওটা তো হলো অঙ্গ, তাই তো? অঙ্গ বলে, তাই না? পালিতে তো ইসে লেখা ছিল, এগুলো সংস্কৃতে লেখা ছিল। পালিতে হচ্ছে গৌতম বুদ্ধের সব লেখা পালিতে। প্রাকৃত, ওই তো সে সময় তো অপভ্রংশ হয়ে তো প্রাকৃত এসেছিল না, সংস্কৃত থেকে তো এসছে প্রাকৃত। পালি কিন্তু সংস্কৃত থেকে আসেনি। তারা দেখো দুজনে একই দেখো সংঘ ছিল, তাই তো? সংঘ তৈরি করেছিল। তাদের দুটো ধর্মে কি ছিল? মঙ্ক ছিল, নান ছিল, তাই না? ভিক্ষুক ছিল, তাই তো? ভিক্ষা করতে, ভিক্ষা করে যারা জীবনযাপন করতো। যে সময় যদি আমরা দেখি ব্রাহ্মণ ধর্মে, যদি দেখি ব্রাহ্মণ্য ধর্ম মানে তখন হিন্দু ধর্মকে বলছে। ব্রাহ্মণ ধর্মে কি ছিল? কি জানো, কি জানো, চতুর্বর্ণ বলে না ওটাকে? চতুরাশ্রম ছিল। হ্যাঁ, কি কি ছিল জানো? চতুরাশ্রমের কথা বলছি। হ্যাঁ। এবার একজন স্পষ্ট করে বলো, অনেকে চিৎকার করে বললা, একজন বলো। জীবনের 4টা সময় চার ভাবে কাটানোর জন্য দেওয়া ছিল। এই সময়ে কিন্তু ইরানে দেখো কি জোরাস্ট্রিয়ান ধর্ম কিন্তু চালু হয়েছে। ওদের মেন গ্রন্থ কি? জিন্দাবেস্তা, তাই তো? এবার আমরা লাস্ট দেখেছিলাম মগধের উত্থান, তাই তো? মগধের যদি দেখি, মৌর্য সাম্রাজ্যের আগে কোন সাম্রাজ্য, কোন ইসে ছিল, মানে কোন বংশ ছিল? নন্দ বংশ ছিল। নন্দ বংশ কে স্থাপন করেছিল? মহাপদ্মনন্দ। আর শেষ কে হচ্ছে? ধনানন্দ, তাই তো? এবার ধনানন্দ যে ছিল, ধনানন্দ কিন্তু সেনা, বিশাল সেনা ছিল, 10,000 হাতিরই একমাত্র সেনা ছিল ওর কাছে। ওটা দেখেই কিন্তু আলেকজান্ডার কিন্তু ভয়ে পার করেনি। কি নদী পার করেনি? বিপাশা, বিয়াস নদী পার করেনি, তাই তো? এই যে এবার কি হলো, মৌর্য সাম্রাজ্য আসলো। কে স্থাপন করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাহায্যে? চাণক্যের সাহায্যে। একই ব্যাপার, চাণক্য বা কৌটিল্যর সাহায্যে। কোথা থেকে জানতে পারি? তাহলে অর্থশাস্ত্র থেকে। অর্থশাস্ত্র থেকে তাহলে আমরা কি জানতে পারি? মুঘল সাম্রাজ্যের অর্থনীতি, মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি, পলিটিক্স, তারপরে হচ্ছে ওখানে সমাজ ব্যবস্থা কেমন ছিল, ওখানে
স্ট্রাকচার কেমন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, সব কিন্তু অর্থশাস্ত্র থেকে আমরা জানতে পারি। আর কি ব্যাপার, কি থেকে জানতে পারি আমরা এই মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে? আর কি থেকে জানতে পারি? মেগাস্তেনিস ইন্ডিকা থেকে জানতে পারি, তাই তো? মেগাস্তেনিস কে ছিল? সেলুকাসের সেলুকাস দূত ছিল, তাকে পাঠিয়েছিল কোথায়? চন্দ্রগুপ্তের কোর্টে পাঠিয়েছিল, তাই তো? এবার দেখো এইটা কিন্তু পুরো সেন্ট্রালাইজ পাওয়ার ছিল, ঠিক আছে? কিন্তু অনেকগুলো প্রভিন্সে ভাগ ছিল, 4-5টা প্রভিন্স, মানে এখন যেমন রাজ্য আছে সেরকম। এবার প্রত্যেকটা যে প্রভিন্স ছিল বা প্রদেশ ছিল সেগুলোতে কিন্তু নিজেদের ফ্যামিলিরই কাউকে বসানো থাকতো। তারা কি করতো, সেই প্রভিন্সগুলো ট্যাক্স কালেক্ট করতো বা ওখানে শাসন করতো। কিন্তু মেন পাওয়ার কার হাতে ছিল? রাজার হাতে, সেন্ট্রালাইজ পাওয়ার ছিল। এমনকি রাজাকে কি করা হতো, রাজার যারা দেহরক্ষক ছিল তারা মহিলা ছিল, থাকতো সবসময়, ঠিক আছে? অনেক রিস্ট্রিকশন ছিল, এমনকি 20 কন্যাও থাকতো, ঠিক আছে? হুম। আচ্ছা, আমিও ঠিকমতো জানি না কি, আমি পড়েছি আমি। কন্যা হচ্ছে এরকম মেয়ে আমাদের সংস্কৃতির মধ্যে পড়েছে আমরা, ওই তোমার রাজা রাজাদের কাছে বা আর কিছুতে মানে থাকে না, যারা শত্রুপক্ষের কাছে পাঠানোর জন্য তাদের প্রতিদিন বিষ পান করে এবার তাদের একটা আচরণ বা আর কিছুতে মানে ওদের বডির রক্তই বিষটা এই মৌর্য সাম্রাজ্যের মেন যদি দেখি তাহলে অশোক ছিল, তাই তো? সম্রাট অশোক। সম্রাট অশোক কি করেছিল, মেন সম্রাট অশোকের টার্নিং পয়েন্ট কোথায়? কলিঙ্গর যুদ্ধ, তাই তো? কলিঙ্গ কোথায় এখন? উড়িষ্যা, তাই তো? এই কলিঙ্গ যুদ্ধের পর কি হচ্ছে, অশোক হচ্ছে ধর্ম স্থাপন করছিল। কলিঙ্গ যুদ্ধের আগে কি ছিল, অশোক হচ্ছে যুদ্ধের দ্বারা সব দেশ দখল করছিল না। বৌদ্ধ ধর্ম কিন্তু আগে থেকেই ওই গেইন করা যায়, মানে বৌদ্ধ ধর্ম ওই আগে থেকে বৌদ্ধ ছিল। কলিঙ্গ যুদ্ধের অনেকে বলে না কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ হয়েছে, এটা ভুল। কলিঙ্গ যুদ্ধের আগে অশোক বৌদ্ধ ছিল। কিন্তু ধর্ম যেটা আছে, ধর্ম সভা করা বা ধর্ম পালন করা বা বিভিন্ন ইনস্ক্রিপশনে ধর্ম মত প্রতিষ্ঠা, তারপর নিজের ছেলে মেয়েদের পাঠানো বিভিন্ন জায়গায় ধর্ম, শ্রীলঙ্কা পাঠিয়েছিল, যেমন সিংহলে পাঠিয়েছিল, সেগুলো হয়েছে কলিঙ্গ যুদ্ধের পর। তখন নীতি চেঞ্জ করে নিয়েছে। আগে নীতি কি ছিল? যুদ্ধের নীতি ছিল। পরবর্তীকালে কি ছিল? ধর্মের নীতি ছিল, যে ধর্মের মাধ্যমে অন্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ওই দেশের সঙ্গে। এবার সেই সময় ট্রেড কেমন হতো দেখো, মেন ট্রেড যেটা জলপথে ট্রেড হতো সেটা করতো মেনলি সাউথ ইন্ডিয়া, তাই তো? সাউথ ইন্ডিয়াতে কি ছিল? স্পাইসেস ছিল মেনলি, কি? গোলমরিচ, পেপার, ব্ল্যাক গোল্ড বলা হতো, তাই তো? গোল্ডেরও হতো, গোল্ড দিয়ে যেত রোমান্সরাই বলতো ব্ল্যাক গোল্ড, সোনা দিয়ে ব্ল্যাক গোল্ড পেপার নিয়ে যেত ওরা। বিভিন্ন প্রেসার স্টোনস এর ট্রেড হতো। আসলে সিটেটে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে না যে এর বাবাকে ওর মাকে, এগুলো আসে না, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আছে, ট্রেড কেমন হতো ইতিহাসে বিশেষ করে। যেমন তোমরা যখন মডার্ন হিস্ট্রিও পড়ছো তখন কি পড়ছো, যেগুলো সংস্কার হয়েছে, তাই তো? নারী সংস্কার, তারপর হচ্ছে সমাজ সংস্কার যেগুলো হয়েছে, বা যেগুলো ট্রাইবাল বিদ্রোহ হয়েছে সেগুলোর ব্যাপারে পড়ছো। ডাইরেক্ট ইতিহাস পড়ছো কি এত সালে এটা হয়েছে, এত সালে এটা আসবেও না, এভাবে এইভাবে আসবে। কাদের সঙ্গে বাণিজ্য হতো? চোল, চেরাস, পান্ডিয়া, এদের সঙ্গে হতো, তাই তো? আর যদি আমরা উত্তর ভারত দেখি, উত্তর ভারতে কাদের সঙ্গে কি হতো তখন? সিল্ক রুট দিয়ে বাণিজ্য হতো, তাই তো? এবার সিল্ক রুট কে কন্ট্রোল করতো? কুষাণরা কন্ট্রোল করতো, তাই তো? এই সিল্ক রুট দিয়েই কিন্তু কি হতো, সিল্ক রুটে কাদের সঙ্গে বাণিজ্য করতো? চাইনা, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সেন্ট্রাল এশিয়া, এই সমস্ত জায়গার সঙ্গে বাণিজ্য হতো, তাই তো? এদিকে দক্ষিণ ভারতের সময় কি ছিল? সঙ্গম লিটারেচার চালু ছিল, তাই? সঙ্গম লিটারেচার কি হতো? কাদের ব্যাপারে লেখা ছিল? চোল, পান্ডিয়া, চেরাসদের ব্যাপারে কিন্তু সঙ্গম লিটারেচার লেখা আছে। সঙ্গম কবিদের কিন্তু এরা সাহায্যও করতো, ঠিক আছে? এদেরকে গ্রান্ট দিত এই চোল রাজারা। ওখানকার সে সময় প্রমিনেন্ট রাজা কে ছিল দেখো, লেখা আছে গৌতমীপুত্র সাতকর্ণী, তাই না? কোশ্চেন আছে এটা দিয়ে। এটা বললাম সিল্ক রুট। এই সিল্ক রুট তো কি কুষাণরা করেছে, কনিষ্ক, কিন্তু কনিষ্কের সময় আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে বৌদ্ধ সংহতি হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সংহতি। এটা ইম্পর্টেন্ট কেন? কেন ইম্পর্টেন্ট? কারণ এ সময় বৌদ্ধ মানে যেটা ধর্ম হচ্ছে দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে হিনজান, একটা মহাযান।
হিনজান কি করতো? নিরাকার বুদ্ধের পূজা করতো। আর মহাযান কি করতো? মূর্তি মাধ্যমে উপাসনা করতো, তাই তো? তো কনিষ্ক কি ছিল? হিনজান না মহাযান? একজন বললো হিনজান, একজন বললো মহাযান। মহাযান হবে? তো কোনটা? তো মহাযান ছিল না হিনজান ছিল? মহাযান ছিল, মহাযান। কেন? সে সময় মূর্তি পাওয়া গেছে অনেক। তো হ্যাঁ, কনিষ্কেরও মূর্তি পাওয়া গেছে, গৌতম বুদ্ধেরও মূর্তি পাওয়া গেছে। গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া গেছে মানে কি? সে সময় মূর্তি পূজা হয়েছে সেই রাজ্যে। তাহলে তার মানে রাজা যদি না চায় তো রাজার বিরুদ্ধে গিয়ে করতে পারবে কি? তাহলে কনিষ্ক কি ছিল? মহাযান ছিল। সেই সময় যে অশ্ব ঘোষ কি লিখেছে? বুদ্ধ চরিত রচনা করেছে, তাই তো? এই যে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছে, কনিষ্কের সময় কোথায় কোথায় প্রচার হয়েছে বৌদ্ধ ধর্ম? পুরো এশিয়াতে তো প্রচার হয়েছে, জাপান, কোরিয়া, এগুলো সব জায়গায়। কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে কার সময়? সিল্ক রুটের মাধ্যমে প্রচার হয়েছে। কিন্তু কার সময় হয়েছে? কনিষ্কের সময়, তাই তো? তখন বাইরে থেকেও লোক এসছে, যেমন ফাইয়েন এসছে, হিউয়েন সাং এসছে। ফাইয়েন কখন এসছে? গুপ্ত সাম্রাজ্যের সময় এসছে। হিউয়েন সাং কখন এসছে? হর্ষবর্ধনের সময় এসছে। ফাইয়েন কিন্তু নৌকা পথে ফিরেছিল জাহাজের মাধ্যমে, আর হিউয়েন সাং কিন্তু পায়ে হেঁটে ফিরেছিল। হিউয়েন সাং প্রচুর পুঁথিপত্র নিয়ে গেছে, যখন ওই ফিরেছে হিউয়েন সাং প্রচুর পুঁথি মানে লেখা সব কিন্তু নিজের সাথে নিয়ে গেছে চায়নাতে, নালন্দা থেকে। আর একই সময় কি হচ্ছে? এদিকে যে খ্রিশ্চানিটি ইমার্জ করছে কোথায়? ওয়েস্ট এশিয়াতে, বেথেলেমে, তাই না? যিশু খ্রিস্টের জন্ম হয়েছে বেথেলেমে। এখন কোথায় বেথেলেম? ওই তো প্যালেস্তাইন। এবার আস্তে আস্তে থেকে নতুন রাজারা কারা? যেমন গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল? সমুদ্রগুপ্ত না, না চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না, শ্রীগুপ্ত, 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 স্কন্দগুপ্ত পর। চন্দ্রগুপ্ত টু হচ্ছে, চন্দ্রগুপ্ত হচ্ছে সমুদ্রগুপ্তের, হ্যাঁ সমুদ্রগুপ্ত মেন রাজা ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত। কার ছেলে ছিল? চন্দ্রগুপ্ত ছেলে ছিল, তাই তো? আর মা ছিল লিচ্ছবি বংশের। লিচ্ছবি খুব নাম করা বংশ ছিল সে সময়। না, মহাবীরের মা ছিল। এই সমুদ্রগুপ্ত কিন্তু একমাত্র যে গোটা আর্যবর্ত দখল করে নিয়েছিল, একদম হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত পুরো যে ভারত দখল করেছিল প্রথম সমুদ্রগুপ্ত। ঠিক আছে? সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতে একটা নীতি ছিল, ওকে ওকে দক্ষিণাপথনাথ বলা হতো। ঠিক আছে? কেন? দক্ষিণ ভারত পুরো দখল করে নিয়েছিল সমুদ্রগুপ্ত। হ্যাঁ, অধীনতামূলক মিত্রতা নিয়ে, যে তুমি আমার অধীনে চলে আসা, তার বদলে ট্যাক্স দিতে হবে, তার বদলে তুমি নিজের রাজ্য নিজে সামলাতে পারবে, তাই তো? সমুদ্রগুপ্ত কিন্তু বিনা বাজাতে খুব সুন্দর, কয়েন থেকে। আর কে ছিল ওই বংশের? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা কি বিক্রমাদিত্য বলি অনেক সময়। বিক্রমাদিত্য কি সভা, 9টা নবরত্ন ছিল সভাতে। কালিদাস ওর সময়ই ছিল। কালিদাসের লেখা একটা গ্রন্থের নাম কি? অভিজ্ঞানম শকুন্তলম, অনেকগুলো আছে। তারপর কি এসছে? তারপর হচ্ছে হর্ষবর্ধন, তাই তো? কনৌজের রাজা ছিল হর্ষবর্ধন। আমরা যদি দেখি হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধনের ব্যাপারে আমরা কোথায় কিছু থেকে জানতে পারি? হর্ষচরিত, তাই তো? কার লেখা? হর্ষবর্ধনের সভাকবি ছিল, তাই না? সেই সময় কিন্তু হিউয়েন সাং এসেছিল, কিন্তু বললাম একটু আগে হর্ষবর্ধন মগধ দখল করেছিল, কিন্তু ওকে কে হারিয়েছিল? দ্বিতীয় পুলকেশী, তাই তো? চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশী কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। এদিকে দক্ষিণ ভারতে কি ছিল? পল্লব ছিল, চালুক্য ছিল। সেই সময় কি হয়েছে? সামন্ত প্রথা উদ্ভব হয়েছে। কি হয়েছে? সামন্ত প্রথা। সামন্ত প্রথা কি ছিল? কেউ বলো একদম, সামন্ত প্রথা কি ছিল? বলো, বুঝাও। হুম,
হুম। দক্ষিণ ভারতে কিন্তু আগে সভা হতো বিভিন্ন ধরনের, যেমন ব্রাহ্মণদের মানে যাদের ল্যান্ড হতো তাদের সভা হতো, গ্রামের সভা হতো। ব্রাহ্মণদের যে ল্যান্ডগুলো ছিল, ওনার ছিল তাদের সভাটা কি বলা হতো? সভাই বলা হতো, ঠিক আছে। নন ব্রাহ্মণদের যেগুলো সভা হতো তাকে উড় বলা হতো, কি বলা হতো? মার্চেন্ট যারা ব্যবসায়ী ছিল তাদের যে সভা হতো, মানে তাদের একটা গ্রাম থাকতো, ধরো সেই গ্রামের সভা হতো, তারা ডিসিশন নিত নিজেদের কি কি হবে, সেটাকে নগরম বলা হতো। এই একই সময়ে কিন্তু এদিকে দেখো কি আরবে কি হয়েছে, প্রফেট মোহাম্মদ কি করেছে? মুসলিম ধর্মের প্রবর্তন করেছে, তাই তো, ইসলাম ধর্মের প্রবর্তন করেছে। একই কন্টেম্পোরারি কিন্তু এগুলো, ওই জন্য দেওয়া আছে একসাথে। এবার যে কালচার সে সময়কার, দেখো প্রথমে আমরা যে দিল্লিতে যে আয়রন পিলার দেখতে পাই, চন্দ্রগুপ্ত টু যার কথা বলছি আমরা, বিক্রমাদিত্য, সে সময় মেটালার্জি এত ভালো ছিল, এখনো আয়রন পিলারটাতে কি জং পড়েনি, জং হয়নি এখনো। খুব নাম করা তো আয়রন পিলার, যায় মানুষ দেখতে। এই সময়ে কিন্তু এই যে আমাদের যে হিন্দু টেম্পলগুলো আছে সেগুলো কেমন হয় স্ট্রাকচার, একটা গর্ভগৃহ থাকে, তার উপর শিখর থাকে, তাই না, একটা সামনে মণ্ডপ থাকে, এইভাবে কিন্তু স্ট্রাকচার, মন্দিরের স্ট্রাকচার এই সময় থেকে শুরু হয়েছে। মন্দিরে যে আমরা এখন যে স্ট্রাকচার দেখতে পাই সেই স্ট্রাকচারটা এইভাবে। এবার বিভিন্ন জায়গা ভেদে যায়, বিভিন্ন স্টাইল এসছে, স্ট্রাকচার একই, গর্ভগৃহ থাকে, শিখর থাকে, সামনে একটা মণ্ডপ থাকে, তাই না। তারপরে এই সময় অজন্তা অজন্তা ইলোরাতে যে ছবিগুলো এসছে সেগুলো কি দিয়ে, ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা কিন্তু। আর যদি আমরা কালচার পড়ছি, দেখো কি আছে, শিল্প পাটিক্কারাম, ঠিক আছে। এই শিল্প পাটিক্কারাম কি, ঠিক আছে, শিলা আছে, শিলা পাটিক্কারাম, যাই হোক, এটা যে কি তামিল এপিক, এপিক মানে কি মহাকাব্য। এখান থেকে কিন্তু আমরা প্রনাউন্সিয়েশনটা হয় এটা আমি পড়েছি মানে শিল্পাধিকারম এটাই হ্যাঁ হয়, এরকম ধরনের pronunciation-এ শিল্পাধিকারম, ভুল আছে, এইটা সম্পর্কে স্পেলিং তো ঠিক আছে, পড়েছিলাম। যাই হোক। ওই তামিল ভাষায় তো, এটা তামিল ভাষায় লেখা না এপিক অ্যাকচুয়ালি মহাকাব্য। নেটিভ সিলেবাসে ছিল তো শিল্পাধিকারম বলে ছিল লেখা তখন, যাই হোক। এটা থেকে আমরা যে বিভিন্ন যে মাটির জিনিস তৈরির ব্যাপারে জানতে পারি প্রথমটা থেকে, ঠিক আছে। আর তাছাড়া আমাদের যদি উত্তর ভারতে দেখি তাহলে কি সংস্কৃতের রামায়ণ মহাভারত, তাই তো, পুরাণ, পুরাণ কম্পাইল কে করেছিল, বেদ ব্যাস করেছিল কিন্তু। কম্পাইল করা মানে লিখেনি কিন্তু, ওকে, সংকলন করা। আর্যভট্টর কি হয়েছে, আর্যভাট্টিয়াম, তাই তো, আর্যভাট্টিয়াম, আর্যভাট্টিয়াম কিন্তু সংস্কৃতের প্রথম যে সায়েন্স নিয়ে কোনো বই, আরও আছে, এটা একটা ওয়ান অফ দ্য। এখান থেকে আমরা কি কি জানতে পারি, এখান থেকে আমরা জানতে পারি যে আর্থের রোটেশন কিভাবে হয়, এক্লিপস মানে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিভাবে হয়, দূরত্ব কত পৃথিবী সূর্যের, পৃথিবী চাঁদের দূরত্ব। তারপরে হচ্ছে আর কি জানতে পারি, জিরোর আবিষ্কার যে হয়েছে আর্যভট্ট যে করেছে, এটা কিন্তু কোথা থেকে জানতে পারি, আর্যভট্টিয়াম থেকে জানতে পারি। সেই সময় পেপার আবিষ্কার হয়েছে কোথায়, চায়নাতে, কাইলুন করেছিল। তার পরবর্তী সময় দেখো এবার কি হচ্ছে, শিফট হচ্ছে আস্তে আস্তে, আমরা মিডিয়াভেলে ঢুকছি, এনশিয়েন্ট হিস্ট্রি শেষ হচ্ছে, মিডিয়াভেলে আমরা প্রবেশ করছি। সে সময় কোন কোন এসছে, গুর্জার প্রতিহার এসছে, রাষ্ট্রকূট এসছে, মেন মেন যারা ছিল কি, গুর্জার প্রতিহার ছিল, রাষ্ট্রকূট ছিল, চালুক্য ছিল, তাই তো, আর কি ছিল, পাল ছিল, তাই তো, চৌগানসরা ছিল। এবার এই যে গুর্জার প্রতিহার, রাষ্ট্রকূট আর পালদের মধ্যে কি হয়েছিল সে সময়, ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল, তাই তো, এটা ইম্পর্টেন্ট। সে সময় দেখো সামন্ত প্রথা ছিল, 400 ধরনের ট্যাক্স ছিল, ঠিক আছে, ইনক্লুডিং কি ফোর্স লেবারকে কি বলা হতো, ভেট্টি বলা হতো। তারপরে ল্যান্ড রেভিনিউকে কি বলা হচ্ছে, কাডামাই বলা হতো, এগুলো কালেক্ট করা হতো। ব্রাহ্মণদেরকে ল্যান্ড গ্রান্ট করা হতো, বিভিন্ন যে ল্যান্ড গ্রান্ট যে করা হতো এগুলো রেকর্ড রাখা হতো কোথায়, কপার প্লেটগুলোতে রাখা হতো। এই যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কাকে কেন্দ্র করে হয়েছিল, কনৌজকে, তাই তো। তারপর পরবর্তীকালে কি হলো, এর পরবর্তীকালে দেখো এই যখন রাষ্ট্রকূট পাল এরা যখন শেষের দিকে একদম, তখনই কিন্তু কি সুলতান মাহমুদ আস্তে 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 মুসলিম শাসন ভারতে আসা শুরু করলো, মানে সুলতান মাহমুদ কিন্তু
তাই তো, সুলতান মাহমুদ না? হ্যাঁ, গজনি। কি করে ভারতকে 17বার আক্রমণ করেছিল, কিন্তু লুট করার জন্য মেনলি আক্রমণ হতো সে সময়, তো কিন্তু দখল করার অভিসন্ধিতে আক্রমণ হতো না। এরাই কি সোমনাথ মন্দিরকে ধ্বংস করেছে 17বার। আলবিরুনি এটা লিখেছে কোথায়, কিতাবুল হিন্দে। এটাকে আরেকটা কি বলে, আরেকটা তাহিউত না তালিহুত কি একটা বিষয় আছে। ওটাও কি কি একটা, ওটাও হিন্দি ছিল। হ্যাঁ, কি একটা নাম ছিল, টি দিয়েছিল। হ্যাঁ, এদিকে দক্ষিণ ভারতে এখন চোল সাম্রাজ্য চলছে, তাই তো। চোল সাম্রাজ্য সবচেয়ে লংগেস্ট, 800 বছর ধরে চলেছে, কিন্তু অনেক বড়, অনেক দিন ধরে চলেছে। মেন রাজা কে ছিল? রাজা ছিল রাজেন্দ্র ছিল। এর আগের দিন আমি পড়েছিলাম যে ওরা কিভাবে ওই সাউথ ইস্ট এশিয়াগুলোর দেশগুলোকে, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, তারপরে হচ্ছে নিচের যে কি জানো দেশগুলোর নাম গো, ইন্দোনেশিয়া, এগুলোকে দখল করেছিল, তাই না? সে সময় কিন্তু এত শক্তিশালী ওদের নৌবাহিনী ছিল যে এই দেশগুলোকে দখল করে নিয়েছে নৌবাহিনীর সাহায্যে। তাঞ্জাবুর শহরটা কিন্তু এদের নির্মাণ করে। হ্যাঁ, এবার সুলতান, তাই তো। এবার আস্তে আস্তে কি সুলতানি সাম্রাজ্য আসলো, তাই তো। সুলতানি সাম্রাজ্য কি কি আসলো, কি বংশ ছিল? একটা স্লেভ ডাইনেস্টি ছিল, যেটা আইবক কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল। তারপরে কি খিলজি ছিল, তুগলক ছিল, সৈয়দ ছিল, লোদি ছিল। লোদির পরে কি, লোদিকেই কোন লোদিকে আক্রমণ করেছিল? আরেকটু, কোন লোদিকে আক্রমণ করেছিল? ইব্রাহিম লোদিকে কে হারিয়েছিল? বাবর। কত সালে? 1526 না? প্রথম পানিপথ যুদ্ধ কেন যে তোপের আবিষ্কার, তোপের ব্যবহার করেছিল প্রথম। এখানে মেনলি পড়তে হয় দুটা রাজার ব্যাপারে, একটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, তাদের কম্পেয়ার করতে হয়, আলাউদ্দিন খিলজি, আর একটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এবার আলাউদ্দিন খিলজি কি করতো, ডাইরেক্ট টাকা দিত ইসেদেরকে, সৈন্যদেরকে, ঠিক আছে। তার জন্য কি করতো, কন্ট্রোল করতো, মার্কেট প্রাইস কন্ট্রোল করতো, বিভিন্ন জিনিসের দাম কন্ট্রোল করতো কে, আলাউদ্দিন খিলজি। কেন? যাতে কম খরচে সৈন্যরা চালাতে পারে, ঠিক আছে, কেন কম টাকা দিত, আর একটা বিশাল সৈন্য ওই চালু করেছিল, তাই তো। উল্টা দিকে দেখো, মোহাম্মদ বিন তুগলক কি করেছিল, ও রাজধানী শিফট করেছিল কোথা থেকে, দিল্লি থেকে দৌলতাবাদ। দৌলতাবাদ কোথায় এখন? মহারাষ্ট্র। এক নাম চেঞ্জ হয়ে গেছে, তাই তো। ওই কি করেছিল, টোকেন কারেন্সি চালু করেছিল। টোকেন কারেন্সি কি, মনে করো চাঁদির কয়েনের সমান, মনে করো কপারের কয়েন চালু করে দিয়েছিল, যে একই ভ্যালু থাকবে। কিন্তু মানুষ কি করতো, মানুষ তো জানে কপারের দাম কম, ওরা কপার নিয়ে ওটা নকল করতো। ওই জন্য কিন্তু ওদের ইকোনমি পড়ে গেছিল একদম, ওই দেশটার, মানে ভারতের দেশ আলাদা কি দেশ। কেন করেছিল, রাজধানী যে শিফট করেছিল কেন? মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য, তাই তো। তখন চেঙ্গিস খা কি গোটা বিশ্ব দখল করতে বেরিয়েছিল, তো মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য রাজধানী শিফট করেছিল। কেন? কারণ রাজধানী দখল মানে কি, দেশ দখল। মাঝখানে করে দিয়েছিল, আর যাতে মাঝখান থেকে সব জায়গায় একসঙ্গে শাসন করা যায়, সেটাও একটা ভেবেছিল, কিন্তু ওর কিছুই ঠিকমতো কাজ করেনি। তারপরে দেখো, তারপরে কি আসলো, তারপরে মুঘল সাম্রাজ্য আসলো, তাই তো। মুঘল সাম্রাজ্যই শেষ আজকে। কি হয়েছে, ঠান্ডা লাগছে? ওই সে রিমোট কই, কমিয়ে দেবো একটু, কমানো আছে, 25 করা আছে। তারপর মুঘল সাম্রাজ্য আসলো। মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছে? বাবর। তারপরে কে এসছে? হুমায়ুন। হুমায়ুনকে মাঝখানে কে হারিয়ে দিয়েছিল? শেরশাহ সুরি। শেরশাহ সুরি 5 বছর রাজত্ব করার পর মারা যায়, তারপর আবার কি হুমায়ুন ফিরে আসে। শেরশাহ সুরি কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা আমাদের দুর্গাপুর থেকে একদম দিল্লি পর্যন্ত কিছু, এটা তৈরি করেছিল, তাই তো। মেন রাজা কে ছিল? আকবর। সবচেয়ে বেশি লংগেস্ট কে সার্ভ করেছিল? ঔরঙ্গজেব। এবার এই আকবর কি করেছিল, যে বলেছিলাম সুলহিকুল ফিলোসফি, তাই তো। এটা মানে কি? ইউনিভার্সাল ব্রাদারহুড।
তাই তো, মানে সবার মধ্যে যাতে মিল থাকে, তার জন্য কি নতুন একটা ধর্ম দিন ইলাই। সে সময় আর্কিটেকচার ছিল, তাজমহল করেছিল, তাই তো, লাল কেল্লা কে করেছিল? শাহজাহান করেছিল। আর্কিটেকচার একটা ব্যাপার ছিল সে সময়, একটা বাগান থাকতো তাই তো সামনে, আর ডোম থাকতো, আর বড় গেট থাকতো, বিশাল বড় গেট থাকতো আর্কিটেকচারে। এবার হচ্ছে সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ কি হচ্ছে, তখন ভক্তি মুভমেন্টের কথা বলা হচ্ছে। সে সময় কি অদ্বৈতবাদ এসছে, কে নিয়ে এসছে? প্রথম এনেছে আদি শঙ্করাচার্য, একদম যখন মনে করো একদম শুরুতে। তারপর রামানুজাচার্য, আমাদের কি চৈতন্য মহাপ্রভু, এর কি অদ্বৈতবাদ না, দ্বৈতবাদ, হ্যাঁ অদ্বৈতবাদ নিয়ে এসেছিল। আরেকটা কি এনেছিল, বিশিষ্ট অদ্বৈতবাদ এনেছিল, ওটা রামানুজাচার্য এনেছিল। অদ্বৈতবাদ কি বলো, তোমাদেরকে বলেছিলাম তাকে একদিন। আর বিশিষ্ট অদ্বৈতবাদ কি, পার্থক্য কি? একটা ছিল কি যে মানে আত্মা পরমাত্মা এক, ঠিক আছে, শুধু রিয়েলাইজ করতে হবে তোমাকে, কানেক্ট না, রিয়েলাইজ করতে হবে তোমাকে, নিজে থেকে জ্ঞান আনতে হবে, সেটা হচ্ছে অদ্বৈতবাদ। আর বিশিষ্ট অদ্বৈতবাদ কি, যে জ্ঞান যে আনতে হবে, জ্ঞানটা আর ভক্তিটা সেম, এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। যে জ্ঞানটা যে আছে এটাই ভক্তি, জ্ঞান না থাকলে ভক্তি আসবে না, ঠিক আছে। এটা কি বিশিষ্ট অদ্বৈতবাদ। পরে কবির, গুরু নানক, তারপরে মীরাবাই, এরা সবাই কিন্তু ভক্তি মুভমেন্টের পার্ট। তার সঙ্গে সুফি মুভমেন্ট এসেছিল, তাই তো। হুম, দেখতে পাচ্ছিস না? না, লেখা আছে এমনি তো, গুরু নানক আর কবির কথা একসাথে লেখা আছে। কবির দোহা কম্পোজ করতে হয়, ওটাই বলেছে। দোহা মানে কি, ছোট ছোট কবিতার মতো দোহা ছিল। না দাঁড়াও, ঠিক আছে, এইটুকুই। আর তাছাড়া কি ছিল, একটা এক্সট্রা জিনিস ছিল, বন্ধ করে দাও। একটা এক্সট্রা জিনিস ছিল,